যাত্রাপালা কাল কেউটে ছব। আমাদের গ্রামের সব মানুষকে এই মহাপুরুষের নামে জয়ধ্বনি দিতে বলবো। জয় দুর্যোধন বাবুর জয়, জয় দুর্যোধন বাবুর জয়। এই পাড়া দিয়ে বলতে বলতে যা। আচ্ছা, মাননীয় দর্শকবৃন্দ, আমরা এই মহামানবের সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। আপাতত আমরা এই অঞ্চলে আরো কিছুদিন থেকে এই মহামানবের আরো কিছু মহান কাজের নমুনা আপনাদের সামনে তুলে ধরবো। আর যে অনুষ্ঠান বলহরি দিয়ে শুরু করেছিলাম, সেই অনুষ্ঠান হরি বল দিয়ে শেষ করছি। নমস্কার, চলো। শালা বলহরিও আছে, হরি বলও আছে। ছি 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 ছি, এ আপনি কি করলেন মামা বাবু? সামান্য এক টুকরো জমির জন্য ওই ভিখিরির বোনকে ঘর তুলবেন? শুধু জমির জন্য নয় রে, ভোটের জন্য। সেই জন্য তো আগে থেকে ভীমের জমিটা আমি দখল করে রেখেছিলাম। কলকাতা থেকে অভিমন্যুকে গ্রামে এনে রেখেছিলাম। আমি তো জানতাম ছোটবেলা থেকে অভিমন্যু আর উত্তরা দুজনের মধ্যে সম্পর্ক আছে। এবার এক ঢিলে দুই পাখি, ওই জমির সঙ্গে ভোটের বাক্স। তাই বলে সামান্য একটা ফুলওয়ালি হবে বাড়ির বউ? তাতে তোর কি আছে? সাদা দাঁত কেলেনে বাঞ্ছারাম, ও তো ঝুলবে আমার ভাইয়ের গলায়। তারপর একদিন দুজনেই শেষ হয়ে যাবে। দুজনে মানে অভিমন্যু? হ্যাঁ, অভিমন্যু আজ আমাদের সম্পত্তি ভাগ করতে চেয়েছে। একবার যখন কথাটা মুখ দিয়ে উচ্চারণ করেছে, তখন একদিন না একদিন সে ও কাজটা করবেই। কিন্তু আমি তো সেটা হতে দিতে পারি না রে। কিন্তু অভিমন্যু তো আপনার মায়ের পেটের ভাই। জমির বদলে আমি কোনো ভাই চাই না রে। ওই জমি আমার প্রাণ, জমি আমার বুকের পাঁজর। দাপরে দুর্যোধন যেমন বলেছিলেন বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী, তেমনি আমিও বলছি, শোন, আমার জমির এক কণা ধুলোও কোনোদিন কাউকে দেব না। মহাভারতের যুদ্ধে দুর্যোধনের পতন হয়েছিল, কিন্তু এই নবভারতের জমির লড়াইতে আমি ভাইয়ের রক্ত নেব। তাই বলে নিজের হাতে নিজের ভাইকে? নিজের হাতে নয়, আগে উত্তরাকে বাড়িতে বউ হয়ে আসতে দে, তারপর আমার খেলাটা দেখে যা। এমন প্ল্যান করে রেখেছি না, একেবারে কাল কেউটের ছবল। এক ছবলেই শেষ। ছবলটাও আমি মারবো না রে, মারবে অভিমন্যু নিজে। এমন কাণ্ড করবো যে দেখবি একদিন অভিমন্যু নিজেই ওর বউ উত্তরাকে নিজের হাতে খতম করে ফেলেছে। আর পুলিশ সেই খুনের দায়ে অভিমন্যুর গলায় ফাঁসির দড়ি ঝোলাবে। তবেই তো এদেশের মানুষ আমার পায়ে মাথা নামিয়ে বলবে, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। আজ অনেকদিন পর বস এখানে আসছে, নাচে গানে যদি তার মন মজাতে পারিস, তাহলে তোর স্বাদ পূর্ণ হবে। এতদিন হলো এখানে এসেছি, কিন্তু আমাদের বসকে কোনোদিন চোখেই দেখিনি। কে তিনি? কি নাম? দুর্যোধন পাল। আমি। আপনি? আপনি আমাদের বস? আপনাকে কোথায় কোথায় কোথায়? আপনি আবার ভোটে দাঁড়িয়েছেন না? হ্যাঁ, আমরা সবাই আপনাকে নেতা বলে মেনে নিয়েছি। নেতা? সে আবার কে? আমি নেতা পেতা নই। সে শালা অন্য মানুষ, যে মানুষটা নীতি আর আদর্শ ঝোলা কাঁধে নিয়ে জনগণের ভালো মন্দের ঠিকাদারি নিয়েছে। তার আত্মাটাকে আমি পার্টি অফিসে রেখে এসেছি, আর তার শরীরটা হেঁটে হেঁটে এসেছে তোমাদের কাছে। এই শরীরটা শুধু তোমাদের শরীর চেনে। এদিকে এসো। আপনি কি বলছেন? দেওয়ালে দেওয়ালে আপনার ছবি দেখি, মাঠে ময়দানে ভাষণ শুনি, অথচ এই আপনার আসল পরিচয়। যাকে এতদিন দেবতা বলে মনে করে এসেছি, সে কিনা। মেয়েটাকে নতুন এসছে বুঝি, তাই এখনো ভালো করে বোঝেনি যে রাতের অন্ধকারে সব দেবতাই দানব হয়ে ওঠে। তখন তাদের শরীরটাই মাংসের টুকরোটা না পেলে শান্তি পায় না। তাই নেতার পাঁচালি বন্ধ করে বেশ জমিয়ে একটা নাচা গানা দেখাও দেখে, যেন ভালোবাসার রেলগাড়িটা বুকের মধ্যে দিয়ে ঝমঝম 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 করে ছুটতে পারে। চলো। আয় সাবিত্রী, এই তুই পেকবা না? তোকে যে নতুন নাচ গানটা শিখিয়েছি, বসে সেটা দেখিয়ে দে। বরফ দিবি? শুরু কর। দেখো আমায়,
নাচা গানও তো বেশ ভালোই শিখিয়েছিস, বাকি বাকি কাজকর্মগুলো কেমন জানে আমি নিজেই সেটা পরখ করে দেখে নেবো। এই ঘন্টা, বস! মেয়েটাকে আমার পুজোর ঘরে নিয়ে আয়। আমি যুধিষ্ঠির মণ্ডলের সঙ্গে কথাবার্তা শেষ করে আসছি। না না, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। দেবো দেবো দেবো, চিরকাল তোমাকে পুজোর ঘরে বন্দি করে রাখবো না। আমি না এক নীতি আর আদর্শকে 1 মাসের বেশি সহ্য করতে পারি না। এক পার্টিতে 1 বছরের বেশি থাকতে পারি না। এক মেয়ের সাথে 1 রাতের বেশি ঘর করি না গো। চলো সোনামণি, আমরা ঠাকুর ঘরে যাই, চলো। তার আগে এই শয়তানটার একটা ব্যবস্থা করে যান মামা। এই সাংবাদিকের হাত পা চোখ মুখ বেঁধে রেখেছিস কেন? খোল। শালা, সংবাদপত্রের স্বাধীনতাকে কোনোদিন খর্ব করবি না, করো না। ওটা যুধিষ্ঠির বাবু, দেখলে তো আমার নাম দুর্যোধন হলো, আসলে আমি শান্তিপ্রিয় গণতন্ত্র প্রেমিক মানুষ। তাহলে আমাকে এখানে এভাবে বন্দি করে রেখেছেন কেন? বাবুর নামে বাজে কথা বলার জন্য। সামনে ভোট, এ সময় তুমি বাবুর গায়ে কাদা ছড়াচ্ছ কেন? কারণ উনি নিজেই এক গলা পাঁকের মধ্যে ডুবে আছেন, এই ধাবার আড়ালে। আড়ালে? ছি 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 ছি, আড়ালে উঁকি দেওয়া কি ভদ্রলোকের কাজ নাকি? আমি পাকে ডুবে থাকি আর তুমি সেই পাকে পদ্ম ফোটাও, কেমন? তাতে তোমারও লাভ, আমারও লাভ। কিরকম? আগেও তো বলেছি আমরা তোমার প্রেসের জন্য নতুন মেশিন কিনে দেবো, 2-4 লাখ টাকা নগদও দেবো। টাকার লোভে আমি দেশের মানুষের সঙ্গে বেইমানি করতে পারবো না। যতদিন বাঁচবো ততদিন এই কলম দিয়ে সাদা কাগজের পাতায় তোমাদের কালো ধান্দার ইতিহাস লিখে যাব। এই সাংবাদিক, তোমার ওই 2 টাকার কলম আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই মনে রেখো, আমরা হলাম গিয়ে পলিটিশিয়ান। মাথায় টুপি, মুখে অহিংসার বুলি, আর চাদরের নিচে লুকোনো থাকে বোমা বন্দুক। বোমা বন্দুকের আঘাতে মানুষ একবার মরে, কিন্তু এই কলমের মার মরার পরেও মানুষকে কলঙ্কের কালিতে ডুবিয়ে মারে। পরাজয় স্বীকার করে এই এলাকা ছেড়ে দূরে, বহু দূরে কোথাও ওদিকে তাকিও না, তাহলে বুকে ব্যথা পাবে, চোখে জল আসবে, আমাদের পুজোটাও মাটি হয়ে যাবে। কি করলেন বাবু? মানুষটা যে মরে গেল। মরবেই। দুর্যোধন পাল্লের হাতের কাজে কোনোদিন গৌড়ায় না। এই ঘন্টা গদাই, লাশটাকে টুকরো টুকরো করে কেটে ধাবার উনুনের মধ্যে ফেলে দিবি। কেউ কোনোদিন ওর কোনো খোঁজ পাবে না। সকলে জানবে পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। বউটাও কোনোদিন বিধবা হবে না। আমি ভেবেছিলাম ওকে একটু ভয় দেখিয়ে ছেড়ে দেবেন, ভোটের আগে এইভাবে নিজের হাতে মার্ডার করলেন। তাতে এত ভয় পাচ্ছিস কেন? এদেশে প্রতিদিন 14টা করে লাশ পড়ে, প্রতি 54 মিনিটে একটা করে যুবতী মেয়ে ধর্ষিতা হয়। 24 ঘন্টায় 372টা গৃহবধূ আগুনে জ্বলে পড়ে মরে। হাজার 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 মানুষ ঘর ছাড়া হয়ে ত্রাণ শিবিরে গিয়ে খিচুড়ি খায়। এটাই এদেশের রাজনীতি। একটা একটা করে লাশ পড়বে, আর আমিও এক পা করে সিংহাসনের দিকে এগিয়ে যাব। তারপর একদিন ক্ষমতার সিংহাসনে বসে এদেশের মানুষের রক্ত চুষে খাবো। তবু এদেশের মানুষ আমার পায়ে মাথা নামিয়ে বলবে, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। চলো সোনামণি, আমরা ঠাকুর ঘরে যাই, চলো। আজ থেকে 1 সপ্তাহ আগে দুর্যোধন বাবুর ছোট ভাই অভিমন্যুর সঙ্গে ভীম মাইতির বোন উত্তরার বিয়ে হয়ে গেছে। বিয়ের আসর এবং বৌভাতের অনুষ্ঠান থেকে সেই ছবি আমরা সরাসরি সম্প্রচার করেছি। একজন কোটিপতি ছেলের সঙ্গে এক সামান্য সর্বহারা ফুলওয়ালি মেয়ের বিয়ে এ দেশের সমাজ জীবনে এক দৃষ্টান্তমূলক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জনসাধারণ ইতিমধ্যেই দুর্যোধন বাবুকে মহামানবের আসনে বসিয়েছেন। বিয়ের পর এই অঞ্চলের ভোটের হাওয়া ঘুরতে শুরু করেছে। আপনারা জানেন, গতবার নির্বাচনে দুর্যোধন বাবু মাত্র 300 ভোটে হেরে গিয়েছিলেন, কিন্তু এবার তার নামে দিকে দিকে যেভাবে জয়ধ্বনি শোনা যাচ্ছে, তাতে নিশ্চিন্তে বলা যায় তিনি এবার বিপুল ভোটে জয়লাভ করবেন। জিতবেন। দুর্যোধন বাবুকে কেউ হারাতে পারবে না। তিনি মানুষ নন, দেবতা। আরে আসুন ভীমবাবু, আসুন। বলো হরি। বলো হরি। দেখুন, আমাদের শ্মশান বাংলার দর্শকরা এখন আর সিরিয়ালের নামে শাশুড়ি বউয়ের একঘেয়ে ক্যাচাল দেখতে চাইছেন না। তারা অধীর আগ্রহে আপনাদের কথা শোনার জন্য অপেক্ষা করছেন। আমার একটাই কথা, হ্যাঁ, আপনারা সবাই দুর্যোধন বাবুকে ভোট দিন। দেখুন, তিনি আপনার আত্মীয় হতে পারেন, কিন্তু তাকে ভোট দিলে দেশের মানুষের কি লাভ হবে? লাভ হবে। চৈতন্যদেব যেমন গরিব দুঃখী অনাথাতুরকে বুকে টেনে নিয়েছিলেন, দুর্যোধন বাবু সেভাবেই আমাকে আপন করে নিয়েছেন। তিনি ভোটে জিতলে এভাবে দেশের বুক থেকে বড় লোকের সব ভেদাভেদ মুছে দেবেন। সেটাকে অতই সহজ ভীমবাবু? ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দুর্যোধন বাবু তো আসলে আপনার জমিটাকেই কবজা করে নিলেন। যেভাবে উন্নয়ন আর চাকরির লোভ দেখিয়ে বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো আপনাদের চাষের জমি কেড়ে নিচ্ছে। মিথ্যে, এসব আপনাদের অপপ্রচার।
গরিবের উন্নতিটা সহ্য করতে পারেন না বলেই। মিথ্যাই যদি হবে তাহলে আপনি দুর্যোধন বাবুর নামে মামলা করতে গিয়েছিলেন কেন? আমি ওই অপপ্রচারে ভুলে গেছিলাম। ভীমবাবু, মাস্টার মশাই আমাকে ভুল বুঝিয়েছিলেন। ছি ছি ভীম, এ তুমি কি বলছো? যে মানুষটা সারা জীবন সুখে দুঃখে বিপদে আপদে সব সময় তোমাদের পাশে থেকেছেন, আজ তার নামে এভাবে বদনাম করছো? পাশে থাকেনি বড় বৌদি, একজন দেবতার মতো মানুষের বিরুদ্ধে আমাদের সবাইকে খেপিয়ে তুলেছেন। কাকে তুমি দেবতা বলছো? যে মানুষটা ছলে বলে কৌশলে তোমাদের চাষের জমি কেড়ে নিচ্ছেন, স্মাগলিং আর চোরাচালানের ব্যবসায় নিজের সিন্দুক ভরে তুলছে, সে দেবতা নয়, দানব। দানব। মুখ সামনে কথা বলবে বড় বৌদি। মনে রেখো ওই মানুষটা আজ আমার পরমাত্মীয়। হ্যাঁ, আজ স্বার্থের প্রয়োজনে সে তোমার পরমাত্মীয় হয়েছে, কিন্তু স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন দেখবে তোমাকে একদিন পথের ধুলোয় ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সে দিনটার জন্য প্রস্তুত থেকো। আছি প্রস্তুত আছি। এতদিন আমরা সত্যি মিথ্যার ভালো মন্দ তফাৎটা বুঝতে পেরেছি, তাই তো মাস্টার মশাই হাজতে গিয়ে বসে আছে আর তোমার স্বামী পুলিশের ভয়ে গা ছেড়ে পালিয়ে গেছে। এখন আমাদের সর্বনাশের কথা চিন্তা না করে নিজেদের মান বাঁচাবার চেষ্টা করো বড় বৌদি, নিজেদের মান বাঁচাবার চেষ্টা করো। বাঁচবে না, কেউ আর নিজের মান সম্মান নিয়ে বাঁচতে পারবে না। ওই দুর্যোধনের মতন মানুষেরা বাংলাদেশের ঘরে ঘরে বিবেকের বস্ত্র হরণ করবে। আমার স্বামীর কথা, যাকে শুধু ওরা অপহরণই করেনি, এতদিনে হয়তো আমার মন বলছে। বলুন ম্যাডাম, আপনি নির্ভয়ে বলুন। দেখুন, আপনার কথা শুনবার জন্য শ্মশান বাংলার দর্শকেরা টিভির সামনে বসে চা পর্যন্ত খেতে ভুলে গেছে। আপনি বলুন ম্যাডাম, প্লিজ। আমার মন বলছে এতদিনে হয়তো আমার স্বামীকে ওরা খুন করেছে। খুন করেছে? বেঁচে থাকলে নিশ্চয়ই সে বাড়ি ফিরে আসতো, অন্তত আমাকে একটা ফোন করতো। আমাকে না বলে সে কখনো কোথাও যেত না। ভগবান হয়তো এতদিনে আমার শীতের সিঁদুর মুছে নিয়েছে। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা মিসেস পাঞ্চালী মণ্ডলের কথা শুনলেন, চোখের সামনে দেখলেন তিনি কিভাবে কান্নায় ভেঙে পড়েছেন। ওই দেখুন, ওর দু চোখে বেয়ে জলের ধারা নেমে আসছে, টপ টপ করে সেই জল খসে পড়ছে মাটির বুকে। স্বামীর মৃত্যুর আশঙ্কায় বাংলার এক গৃহবধূর এই কান্নার দৃশ্যটি দেখার সময় মনে রাখবেন, অনুষ্ঠানের এই অংশটি নিবেদন করলেন মাধুরী কাজল কোম্পানি। মাধুরী কাজল, যে কাজল চোখে লাগিয়ে আপনি নিশ্চিন্তে কান্নাকাটি করতে পারেন, হাজার চোখের জলেও যে কাজল কখনো ধুয়ে মুছে যাবে না। মাধুরী কাজল, ডিং ডং। হায় রে বাজার, গরিবের চোখে জল এখন কাজল কোম্পানির ব্যবসার পণ্য। তা তো হবেই দিদি, স্বামী ঘর ছেড়ে চলে গেছে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভির মডেল হয়ে ছবি তুলছো। ছবি তুলছি না রে, আসল ঘটনাটা ওদের সবার চোখের সামনে তুলে ধরলাম। তাতে যদি ওপর মহল থেকে থানা পুলিশ অন্তত হয় আর দুর্যোধন বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আবার তদন্ত? আচ্ছা, তুমি আর কতভাবে সংসারের সর্বনাশ করবে দিদি? আমি এ সংসারের সর্বনাশ করছি? তাছাড়া কি, তোমার ঠাকুরপো সেই বর্ধমান থেকে ফিরে দুর্যোধন বাবুর বাড়ি ছুটে গেছে। ঠাকুরপো দুর্যোধন বাবুর বাড়ি গেছে কেন? কেন আবার? তিনি তোকে ফোন করে ডেকে পাঠিয়েছিলেন, তারপর ওকে সঙ্গে করে নিজেই থানায় গেছেন বাবাকে জামিনে খালাস করে আনার জন্য। তুই কি বলছিস ছোট? দুর্যোধন বাবু নিজে থানায় গেছেন বাবাকে খালাস করে আনবার জন্য? কেন যাব না মা? আমি নিজে হয়তো তেমন লেখাপড়া করার সুযোগ পাইনি, কিন্তু মাস্টার পিছিয়ে পড়লেন কেন? ও মাস্টার, আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আপনারই তো বাড়ি, লজ্জা পাচ্ছেন কেন? লজ্জা পাওয়ার মতো কোনো কাজ আমি করিনি দুর্যোধন, বরং আমার এই লাঞ্ছনার জন্য এদেশের প্রতিটি গণতন্ত্রপ্রেমী মানুষই লজ্জায় মাথা নত করবে। অবশ্যই করবে, 100 বার করবে। তাই তো আমি মানুষের প্রতিনিধি হিসাবে আপনার এই চরম লাঞ্ছনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। কোনো দরকার নেই। আমি যদি আগে জানতাম যে তুমি আমার জামিন হয়েছো, তাহলে কিছুতেই আমি হাজতের বাইরে আসতাম না। বেরিয়ে শয়তান, বেরিয়ে আমার বাড়ি থেকে। ছি বাবা ছি, কাকে কি বলছো তুমি? যে মানুষটা আমাদের চরম দুর্যোগের দিনে পরম বন্ধুর মতো পাশে এসে দাঁড়িয়েছে, তাকে এইভাবে অপমান করতে তোমার লজ্জা করছে না? না অর্জুন, মাস্টারমশাইকে কিচ্ছু বলো না। মাস্টারমশাই হয়তো মনের দুঃখে কয়েকটা কড়া কড়া কথা বলবেন, কিন্তু সেই কথাগুলো তার বর্ষার জল নয় যে গায়ে লাগলেই সর্দি হবে। তোমার মতো গন্ডারের চামড়া গায়ে থাকলে শুধু কথায় কোনো কাজ হবে না, গলা ধাক্কা দিতে হবে। বাহ, চমৎকার! এই শিক্ষা নিয়ে আপনি মাস্টার মশাই হয়েছেন ছি বাবা। ছি 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 মা, উনি তোমার শ্বশুর মশাই। শ্বশুর মশাইয়ের সঙ্গে ওইভাবে কথা বলতে নেই। মাস্টারমশাইয়ের মনের অবস্থাটা একবার বিবেচনা করে দেখো। বড় ছেলে যুধিষ্ঠির সন্ত্রাসবাদী দলের নাম লিখিয়ে ফেরার হয়ে গেছে। উনি নিজে এক রাত হাজতে গিয়ে পুলিশের গুঁতো খেয়ে এসেছেন। শোকে দুঃখে মানুষটা যে এখনো মাটির ওপরে দাঁড়িয়ে কথা বলতে পারছেন, এটাই তো ভগবানের অশেষ দয়া। বলুন মাস্টারমশাই, আপনি আমাকে যা খুশি বলে আপনার বুকটা একটু হালকা করুন। তুমি কি আমাদের কাটা ঘায়ে নুন ছিটে দেওয়ার জন্য এখানে এসেছো? আমি নিজে দুর্যোধন ধাকে বাড়িতে নিয়ে এসেছি বাবা। তার কারণটা কি জানতে পারি ঠাকুরপো? এতে না জানার কি আছে দিদি? জলে বাস করে কখনো কুমিরের সাথে বিবাদ করে বাঁচা যায় না। তুমি ঠিক বলেছো সুভদ্রা, আমাদের মতো একটা লতা গাছকে বাঁচতে হলে এইরকম একটা বড় গাছকেই আঁকড়ে ধরতে হবে। না অর্জুন, আমি সামান্য মানুষ। যেদিন শুনলাম যে তোমার দাদা যদি মাস্টারমশাই
ও মাস্টারমশাই, যুধিষ্ঠিরের কোনো খবর পাওয়া গেল? না, পাইনি। আর সেই জন্যই আমার মনে হচ্ছে এর পেছনে তোমার কোনো ষড়যন্ত্র আছে। আমার ষড়যন্ত্র? হ্যাঁ, যতই অবাক হওয়ার ভান করো না কেন, তুমি নিশ্চয়ই জানো সে কোথায় আছে। আমি কি করে জানবো মাস্টারমশাই? তাছাড়া যুধিষ্ঠিরের সঙ্গে তো আমার হ্যাঁ হয়েছিল, দেখা হয়েছিল। দিন 15 আগে একবার বাজারে দেখা হয়েছিল। তো আমি সামনে যেতেই আমাকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। তোমরা তো জানো আমি অহিংসর নীতিতে বিশ্বাস করি। ওই মারদাঙ্গা গালিগালাজ একদম সহ্য করতে পারি না। রক্ত দেখলে আমার গায়ে জ্বর আসে। তাই হাসি মুখে যুধিষ্ঠিরের সব গালাগাল আমি হজম করে গেলাম। মিথ্যে মিথ্যে ছি, ছি। আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে কেন? আপনি আমার স্বামীকে কিডন্যাপ করেছেন। না, না। আমি আপনাকে হাত জোড় করে বলছি, আমার স্বামীকে আপনি ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। হ্যাঁ, যা বলবো তাই করবে? হ্যাঁ। তাহলে খোলো, খোলো। তোমার পায়ের জুতো জোড়া খুলে আমার দুগালে পটাপট কয়েকটা ঘা মারো। তবু তোমার স্বামীকে লুকিয়ে রাখার অভিযোগ আমার বিরুদ্ধে এলো না। বাদ তাহলে আমি বড় কষ্ট পাবো গো, বড়। হাজার চোখের জলেও আমার মনের মেঘ আপনি কাটাতে পারবেন না। জানি না সেই মানুষটা এখনো বেঁচে আছেন কিনা, তবু তার দেয়া সিঁদুর আমি মাথায় নিয়ে বলছি, আমার অতি আপনজনের আপনি যদি কোনো ক্ষতি করে থাকেন তাহলে আপনিও বাঁচবেন না। কোনো আপনজনের হাতেই আপনাকে মরতে হবে। আর সেদিন দুর্যোধনের রক্ত দিয়েই এই পাঞ্চালী তার বেনি বাঁধবে। শুলে শুলে বাড়ি বয়ে আসা অতিথিকে কিভাবে অভিশাপ দিয়ে গেল। দিক 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 মা দিক। আমরা হলাম কি নেতা। ওই সমস্ত জনগণের সাপ অভিশাপ তো আমাদের গলার মালা। আমি চেয়েছিলাম মাস্টারমশাই থানা থেকে জামিন করিয়ে বাড়ি পৌঁছে দিতে। ওনাকে যেন আদালত পর্যন্ত যেতে না হয়। ওনাকে যে আমি জামিন করিয়ে বাড়ি পৌঁছে দিতে পেরেছি এতেই আমি ধন্য। চলি মাস্টারমশাই, চল। ও হ্যাঁ অর্জুন দাদা, ভাই, আমি তোমার নামে একটা চেক এনেছি। আমার নামে? হ্যাঁ, তোমার নামে দিয়েছি। টাকাটা তুলতে তোমার কোনো অসুবিধা হবে না, কেমন? চল। এ তো 1 লাখ টাকার চেক দাদা। 1 লাখ? দরকার হলে আরো দেবো। ওই টাকাগুলো দিয়ে মাস্টারমশাই আপনাদের প্রেসটা আবার নতুন করে চালু করুন। আপনাদের খবরের কাগজটা আরো সুন্দর করে গড়ে তুলুন। আর খবরের কাগজের পাতায় অর্জুন, হ্যাঁ দাদা, সামনে ভোট আসছে, খবরের কাগজের পাতায় আমার কথা একটু লেখো। মানুষ যেন আমাকে ভোট টোট দেয়, কেমন? আমি যেন ওই তোমার সেবা করার সুযোগটা পাই। না মানে জনগণের সেবা করার সুযোগটা পাই। খবরদার, খবরদার অর্জুন, ওই টাকা তুই কিছুতেই নিতে পারবি না। কেন পারবো না? তোমাদের আদর্শবাদের আচার হাতে নিলে হয়তো জিভে জল আসবে, কিন্তু তা দিয়ে জীবনের জল তেষ্টা মিটবে না। ঠিক বলেছো। আমরা কিছুতেই কুয়োর ব্যাঙ হয়ে বাঁচতে পারবো না। তাই দুর্যোধন বাবুর বন্ধুত্বের মহাসাগরেই আমরা জাহাজ ভাসাবো। বৌমা, সমুদ্র যত বড়ই হোক তার জল কিন্তু মুখে দেওয়া যায় না। ছোট্ট একটা কুয়োর জলেই মানুষের তৃষ্ণা মেটে। মাস্টারমশাই, জ্ঞানের কথাগুলো বন্ধ করুন। যুগের হাওয়াটাকে চিনুন। নিজের ছোট ছেলে অর্জুনকে দেখে শিখুন। হ্যাঁ, শিখেছি শিখেছি আর বুঝেছি কালো কাকের ডিমও সাদা হয়, আবার কালিদাসের ছেলেও গাধা হয়। মুখ সামলে কথা বলবে কিন্তু বাবা। না 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 না, মাস্টারমশাইকে কিচ্ছু বলো না। মাস্টারমশাই এখন আদর্শের আতুর ঘরে বসে মূল্যবোধের বুড়ো আঙুল চুষছেন। উনি জানেন না যে রামকৃষ্ণের দেশের ছেলেরা আজ মিঠুনের ফাটা কেষ্টই মজে বসে আছে। কীর্তনের আখড়ায় শোনা যাচ্ছে কেওড়া। বিড়ি জ্বালাইলে জিগর সে প্রিয়া, টাটা বাটা আম্বানি জিন্দালরা কোটি কোটি টাকা হাতে ছুটে আসছে এদেশের সবুজ মাঠে শ্মশানের মাটি কাটতে। আর আমার মতো নেতারা কাঁচি হাতে বসে আছে সেই শ্মশানের ফিতে কাটার জন্য। সে ফিতে কাটার আগেই বাংলাদেশের মানুষ তোমার গলা কাটবে দুর্যোধন। ভুল করছেন মাস্টারমশাই। তাকিয়ে দেখুন, এ যুগের অর্জুনরা দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়েছে। যুধিষ্ঠির আগেই ময়দান ছেড়ে পায়। আর কৃষ্ণের হাতে সুদর্শন চক্র এখন বন্ধ কারখানার অচল চাকা। কৃষ্ণের কলম দিয়ে আর কোনোদিন গীতা লেখা হবে না, এবার থেকে দাসখত লিখতে হবে। দাসখত। তোমার কলম কোনোদিনও কলকি অবতার হয়ে কলির দুর্যোধনকে খতম করতে। চল মাস্টার, যেদিন আমরা প্রকাশ্য দিবালোকে এই দেশ মাতার বস্ত্রহরণ করবো না, সেদিন প্রত্যেকটা দেশবাসীর হাতের মোবাইলের রিংটোন বাজবে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हमारा सारे जहां से
না না অর্জুন, ওই শয়তানটার কথা ভুলে নিজেদের সর্বনাশ থেকে আনিস না। ওই টাকা তুই ফিরিয়ে দে। আচ্ছা আচ্ছা বাবা, তুমি কেন বুঝতে পারছো না বলো তো যে ওই মানুষটা পাশে থাকলে আমরা মানুষের মতো বাঁচতে পারবো? দেশকে ভুলে গিয়ে, সমাজকে ভুলে গিয়ে একা একা বাঁচার কোনো দাম নেই রে। থামুন থামুন, এ যুগে কেউ কারোর কথা ভাবে না, মানুষকে শুধু নিজের কথাই ভাবতে হয়। আর সেটা যারা পারে না তারা কোনোদিনই সুখী জীবনের স্বাদ পায় না, ওই ঘাস পাতা খেয়ে তাদের জীবন কাটে। আমরা ভাবে বাঁচতে পারবো না ডার্লিং। তুমি বর্ধমানের চাকরিটা ছেড়ে দিয়ে এই সংবাদপত্রটাকে আরো বড় করে তোলো, তাহলে আমাদের টিভি হবে, ফ্রিজ হবে, বাড়ি হবে, গাড়ি হবে। হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে, কিন্তু এই সামান্য কটা জিনিসের জন্য একটা দেশদ্রোহী কৃতদাস হয়ে কাজ করতে হবে তোমাদের। নিজের উন্নতির জন্য সকলকেই অন্যের কৃতদাস হয়ে কাজ করতে হয় বাবা। অন্যের উচ্ছিষ্টে বাঁচাটা উন্নতি নয়। উন্নতি করতে হলে নিজের মাথাটাকে উঁচু করে রাখতে হয়। তুমি সারা জীবন মাথা উঁচু করে রেখেছো, কি পেয়েছো বলো? কি পেয়েছো? পেয়েছি স্বাধীনতার আনন্দ, পেয়েছি অগণিত মানুষের ভালোবাসা। আমাদের কাছে ওসব জিনিসের কানাকড়িও দাম নেই বাবা। তাহলে জেনে রাখো, ওই প্রেসটা আমার, আমাদের পত্রিকা কিছুতেই ওই দুর্যোধন পালের পদসেবা করতে পারবে না। তাহলে তুমিও শুনে রাখো বাবা, মানুষের এই দুটো পায়ের মালিক একজন, কিন্তু সেই পা দুটোকে কখনো একটা জুতোর ভেতরে ঢোকানো যায় না। ঠিক ঠিক বলেছিস অর্জুন, ঠিক বলেছিস। এতদিন জানতাম যুধিষ্ঠিরের সঙ্গে একটা পথের কুকুর স্বর্গে গিয়েছিল, কিন্তু আজ তোকে দেখে বুঝতে পারলাম সব কুকুরই যদি স্বর্গে যাবে তাহলে আস্থা করে রেট্রো পাতার চাকতে চাটবে। বাবা ইয়েস মাই সন, গো হেড। চক্ষুলজ্জাকে মুছে ফেলে আদর্শের কথায় আগুন দিয়ে উন্নয়নের ওই সার্কাসে তাঁবুতে পোষা জন্তুর মতো বিশ্বায়নের বাদ্যর তালে তালে নাচো, কিন্তু একটা কথা মনে রেখো, ছাগলের মাথায় 7 লম্বা সিংহ জালেও সে কোনোদিন সিংহের জাতে উঠতে পারে না। না বাবা শোনো। না না না, বাবার কথা ভুলে যাও ডার্লিং, আমার কথা ভাবো। আমার হাত ধরে এগিয়ে চলো এক নতুন সুখের ঠিকানায়। ঠিক বলেছো, এই যুগের মন্ত্রই হলো শুধু তুমি আর আমি, এই দুজনকে নিয়ে সংসার, তার বাইরে আর কেউ নেই। এবার ভোটে জিতলো কে? দুর্যোধন পাল আবার কে? গরিব দরদি মহান নেতা দুর্যোধন পাল। এক চালেই বাজিবাদ। গতবার যেখানে 300 ভোটে হেরে গিয়েছিলেন, এবার সেখানেই 3000 ভোটে জিতে গেছেন আমার মামা বাবু। তাই তো আজ এ বাড়িতে বিজয় উৎসব হবে, বিজয় উৎসব। সেই উৎসবের আয়োজনে কোনো ত্রুটি খুঁজে পাবে না গদাইদা। দাদা ঠিক যেভাবে যা বলেছিলেন আমি ঠিক সেইভাবে সব সাজিয়ে রেখেছি। রাখতেই হবে, বহু বিশিষ্ট অতিথি আজ এ বাড়িতে নেমন্তন্ন খেতে আসছেন, তাদের আপ্যায়নে যদি কোনো খুঁত থেকে যায় তাহলে মামা বাবুর মাথা কাটা যাবে যে। তুমি হয়তো ভুলে যাচ্ছ গদাইদা যে আমি এখন এবাড়ির বউ, তোমার মামা বাবু আমার আপন ভাসুর। তাই আমি থাকতে তার মাথা কোনোদিন নিচু হবে না, কেউ কোনোদিন এই পাল বাড়ি বদনাম করতে পারবে না গদাইদা। সেই জন্যই তো তোমার উপর দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা নিশ্চিন্তে বসে আছি। ওদিকে রান্না বান্না সব হয়ে গেছে? হ্যাঁ গো, সেই সকাল থেকে 4 জন ঠাকুর একটানা কাজ করছে, আমি তো নিজে সারাক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম। ও শোনো না, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব হয়ে গেছে, তুমি গিয়ে বাইরের অতিথিদের এক্ষুনি ওপরে পাঠিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, কলকাতা থেকে 10 পিটি স্কচ হুইস্কি এসেছে, আগে সেগুলোকে ওপরে নিয়ে যা। না গদাইদা, বাইরে অত বড় প্যান্ডেল হয়েছে, তোমরা সেইখানে বসে মদ খাও, নাচ গান করো, বাড়ির ভেতরে ওসব জিনিস ঢুকিও না। তাই কি হয়, এ বাড়িতে সব উৎসব অনুষ্ঠানে সবাই তো ওপরে বসেই মদ খেয়েছে। এতদিন কি হয়েছে জানি না, কিন্তু এখন থেকে আমি এ বাড়ির ভেতরে মদ ঢোকাতে দেব না। কি আজে বাজে কথা বলছো? তুমি এসেছো বলে কি এবারে সব নিয়ম উল্টে যাবে? কোনো নিয়ম উল্টে যাবে না গদাইদা, কিন্তু অনিয়মটা বন্ধ হবে। কথাটা মামা বাবুর কানে গেলে কি হবে সেটা ভেবে দেখেছো কি? ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার মামা বাবুকে যেটা বলবা সেটা আমি বলবো। এখন তুমি যাও, তোমাকে যা বললাম তাই করো। তুমি কি আমাকে হুকুম করছো উত্তরা? উত্তরা নয়, আমি তোমার মালকিন গদাইদা, আমাকে নাম ধরে ডাকবার কোনো অধিকার তোমার নেই। অধিকার নেই? না। এতদিন তো তোমার নাম ধরেই রেখেছি, এই সেদিনও তুমি এ বাড়ির দরজায় ফুল নিয়ে এসে দাঁড়িয়ে থাকতে। সেই পরিচয়টাই যখন বদলে গেছে তখন পুরনো সম্পর্কটাও বদলে গেছে। কাকে কি বলছো? ভুলে যাও না আমি দুর্যোধন পালের ভাগ্নে। না গদাধর, তোমার সঙ্গে যে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, উত্তর এতদিনে সেটা জেনে গেছে। জেনে গেছে? কি 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 জেনে গেছে? ছেলেবেলায় দাদা তোমাকে একটা খুনের কেস থেকে বাঁচিয়েছিল, আর সেই থেকে দাদার পা দুটোকে জড়িয়ে ধরে মামা বাবু বলে তুমি এই বাড়িতে এসে ঢুকে পড়েছো, আর এতদিন ধরে দাদার চামচেবাজি করে নিজের আখেরটা গুছিয়ে চলেছে। কিন্তু তোমার বউ যে বাড়ির ভেতরে মদ ঢোকাতে বারণ করছে সেটা কি শুনেছো? হ্যাঁ, কেন শুনবো না, উত্তরা তোমার পারমিশন নিয়ে এই কাজ করেছে। ও, কিন্তু মামা বাবুর অনুমতি না নিয়ে আমি কোনো কাজ করি না, তিনিই আমার একমাত্র মালিক। তাই এবারের নতুন মালকিনের নতুন নিয়মের কথাটা আমি তার কাছেই পৌঁছে দিচ্ছি। এই মিঠু, তুমি তো কিছুই জানতে না,
তবু তুমি কেন বললে যে আমি তোমার অনুমতি নিয়ে কাজ করেছি? কেন বলবো না? আরে বাবা, তুমি হচ্ছ আমার বউ, বাইরের মানুষের কাছে তোমার সম্মান রক্ষা করাটা আমার কর্তব্য তো নাকি? কিন্তু আমি যদি কোনো ভুল কাজ করতাম? ভুল? তুমি? অসম্ভব। আমি তোমাকে ছোট থেকে চিনি, আমি তো জানি তুমি যাই করবে তাতে এই বাড়ির মর্যাদাটা বাড়বে, কমবে না। না গো না, এভাবে বলো না। ভাগ্যের জন্য আমি হয়তো তোমার বউ হতে পেরেছি, কিন্তু তোমার এতখানি বিশ্বাস পাওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। সেটা তুমি কি করে বুঝবে উত্তরা? ফুল কি তার নিজের গন্ধের কোনো খবর রাখে, নাকি তার রঙের বাহার বুঝতে পারে? আমি ফুল নই, ফুলবালি। তাই তো আমার জীবনটাকে তুমি ফুলে ফুলে ভরিয়ে দিয়েছো, আর সেই জন্য আজকের দিনে তোমার জন্য একটা বিশেষ উপহার এনেছি। কি গো? রিস্ট ওয়াচ, ঘড়ি। ঘড়ি? ও মা, কি সুন্দর! চারিদিকে কত পাথর সেট করা। তোমার জন্য এক বন্ধুকে দিয়ে বিদেশ থেকে আনিয়েছি। তাহলে তো খুব দামি জিনিস গো। না, এমন কিছু না, ওই পাথরগুলোর যা একটু দাম, ও। তাও 1 লাখের মধ্যে পেয়ে গেছি। 1 লাখ? হ্যাঁ। ও বাবা, না 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 না, তাহলে আমি এটা সব সময় পরবো না, তুলে রেখে দেবো, বিশেষ বিশেষ দিনে হাতে পরবো। সে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে, তবে আজকের দিনে এটা আমি নিজের হাতে তোমাকে পরিয়ে দেব। এ আমার জীবনের শ্রেষ্ঠ উপহার গো। আমার মতো এক ভিখারিনীকে তুমি এই রাজপ্রাসাদে এনে তুলেছ। আমার অন্ধকার জীবনটা তুমি আলোয় আলোয় ভরিয়ে দিয়েছো। তাই আজ আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তোমার ভালোবাসার দাম দিতে যদি দরকার হয় আমি হাসতে হাসতে জীবন দিতে পারি। অসম্ভব, জীবন তুমি কিছুতে দিতে পারবে না। কেন গো? জীবন দিতে পারবো না কেন? কারণ তোমার ওই জীবনটা এখন তোমার কাছে নেই। হ্যাঁ? তোমার ওই জীবনটা অলরেডি আমার এই বুকের মাঝে জমা হয়ে গেছে। ও মা, তাহলে আমি বাঁচবো কি করে? বাঁচবে মনে প্রেমের বন্ধনে, হাসি আর খুশি নিয়ে নীল আকাশে উড়ব দুজনে। বাঁচবে মনে প্রেমের বন্ধনে, হাসি আর খুশি নিয়ে নীল আকাশে উড়ব দুজনে। বাঁচবে মনে প্রেমের বন্ধনে, হাসি আর খুশি নিয়ে নীল আকাশে উড়ব দুজনে। বাঁচবে মনে। বোমা, তুমি গদাইকে অপমান করেছো? আমি তো গদাইটাকে অপমান করিনি দাদা, আমি শুধু বাড়ির ভেতরে মদ ঢোকাতে বারণ করেছি। গদাই তোমাকে বলেনি আজ 20 বছর ধরে এ বাড়ি যে কোনো উৎসবে ওপরতলায় আমি মদের আসর বসাই? হ্যাঁ, কিন্তু তখন তো এই বাড়ির অন্দরমহলে কোনো মেয়ে মানুষ ছিল না দাদা। আজ যখন আমি এসেছি তখন বাইরের আসরটাকেই অন্দরমহলে তুলে আনলে আপনার ঘরের বউয়ের মর্যাদাটা কি থাকবে দাদা? দেখো বৌমা, এই আধুনিক যুগে ঘরে বসে মদ খেলে মর্যাদা নষ্ট হয় না। এ তুমি কি বলছো দাদা? এই দেশটা বিলেত কিংবা আমেরিকা হয়ে যায়নি, আর আমরাও কেউ সাহেব নই। এই তুই চুপ কর, মেয়ে মানুষের আঁচলের তলায় মুখ লোকাবি না। মনে রাখিস, শুধু তোর সুখের জন্যই সামান্য একটা ফুলওয়ালিকে আমি পাল বংশের বউ করেছি, তার কাছে মাথাটা বিক্রি করে দেওয়ার জন্য নয়। সত্যের কাছে মাথা নামালে পুরুষ মানুষের কোনো অপমান হয় না দাদা। সে যাই হোক গে, এবারের বউ হিসেবে আমি যেটাকে সত্য আর ন্যায় বলে মনে করি। তুমি তোমার সত্য আর ন্যায়কে রান্নাঘরের 4 দেওয়ালের মধ্যেই আটকে রাখো, তার বাইরে একটি কথাও বলবে না। ঘরের লোকের মুখ বন্ধ করলে একদিন হয়তো বাইরের মানুষরা কথা বলতে শুরু করবে, তখন সেটা কি খুব সম্মানের হবে দাদা? আমায় জ্ঞান দিও না। মনে রেখো, জোনাকি কখনো সূর্যকে পথ দেখাতে পারে না। সূর্য কোনোদিন রান্নাঘর আর রাজপ্রাসাদকে আলাদা করে রাখে না দাদা, সব জায়গায় সমান আলো দেয়। হ্যাঁ দাদা, আজ তুমি এমএলএ হয়েছো, তোমাকে দেখে 5 জন শিখবে। নিজের বাড়ির পরিবেশটাকে তুমি নষ্ট করে দিও না দাদা। মামা বাবু, তাহলে আমি সবাইকে বাইরে নিয়ে গিয়েই বাড়ির ভেতরেই মদের আসর বসবে, তাতে যদি কারো কোনো অসুবিধে হয় সে স্বচ্ছন্দে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। এ তুমি কি বলছো দাদা? উত্তরা না, আর কথা বাড়িয়ে লাভ নেই, কারণ ডোবার জলে কোনোদিন জোয়ার ভাটা খেলে না, তাই তাকে মহাসাগরের স্বপ্ন দেখানো যায় না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়াও উত্তরা, যে বাড়িতে তোমার কোনো সম্মান নেই সে বাড়িতে আমিও থাকতে পারবো না, চলো। দাঁড়াও বৌমা, ঘোমটার আড়ালে যে জিনিসটা বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে সেটা ফেরত দিয়ে যাও। দাদা, আমি কোনো জিনিস চুরি করে নিয়ে যাচ্ছি না। নিয়ে যাচ্ছ, নিয়ে যাচ্ছ বাড়ির মান সম্মান, নিয়ে যাচ্ছ আমার
আমার সবটুকু স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা সব সেটা চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলতে পারো? হ্যাঁ বৌমা, হ্যাঁ গো। আমি যতভাবে তোমায় পরীক্ষা করছি ততবারই তুমি 100 পেয়ে পাশ করছো। যারে গদাই সকলকে বলে দে, এবারে ভেতরে বাইরে কোথাও কোনোদিন আর মদের আসর বসবে না। কে তুমি খুশি হয়েছো তো? দাদা, আপনি যে ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি তাতেই খুব খুশি হয়েছি। দাদা, আজকে যখন আপনি সবাইকে কথা দিয়েছেন, তখন আজকের দিনটা আপনারা বাড়ির ভেতরেই বসুন। আজকের দিনের জন্য অনুমতি দিচ্ছ তাহলে? বাহ, ধন্য তুমি বৌমা, ধন্য তো। এটা কি বৌমা? এটা ঘড়ি দাদা, আজকের দিনে আপনার ভাই এটা আমায় উপহার দিয়েছে। বা এত চমৎকার জিনিস তো আমি আমার বাপের জন্মে দেখিনি। জানি না হরিদাস পাল দেখেছিলেন কিনা। অভি, হ্যাঁ দাদা। তুই কোত্থেকে দেখলি, মানে পেলি কোথায়? ওই বিদেশ থেকে 1 লাখ টাকা দিয়ে আনিছি। 1 লাখ দামি জিনিস একটু সাবধানে রেখো, কেমন? হ্যাঁ দাদা, আমি আজ রাতে এটাকে সিন্ধুকে তুলে রেখে দেব। কিন্তু দাদা, এর থেকে অনেক অনেক দামি উপহার আজ আমি আপনার কাছ থেকে পেয়েছি। আমার কাছ থেকে? আমি তোমায় কি উপহার দিয়েছি? এতদিন ভাসুর হয়ে দূরে দূরে ছিলেন, আজ দাদা হয়ে হৃদয় সিংহাসনে আসন পেতে নিয়েছে। একেবারে সত্যিকারের দাদা। আচ্ছা, বিয়ের আগে কি বলেছিলাম? তোমার স্থান পায় নয় বুকে। এসো বৌমা, এসো। চলো বি, বৌমা যখন আজকের দিনের জন্য অনুমতি দিয়েছে তখন চল আমরা বোতল খুলে বসে পড়ি। চল। না দাদা, তোমাদের রঙিন নেশায় আমার কোনো আকর্ষণ নেই। আমি তার চেয়ে অনেক বড় নেশায় মাতাল হয়ে আছি। নেশা মানে কি নেশা ধরলি? জীবনের নেশা আর কাজের ও নেশা। শাবাশ। মেয়েটাকে তার আবার এত বড় সুযোগটা ছেড়ে দিলেন মামা? তোমার পাছায় মারবো এক লাপ্তি। কেন মারবেন কেন? শালা মারবো না? সেদিন কি বলেছিলাম? ওই মেয়েটাই আমার হাতের অস্ত্র। ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি অভিমন্যুকে মারবো কি দিয়ে? কি করে মারবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কিচ্ছু বুঝতে হবে না, তুই শুধু এক কাজ করবি। বৌমা বললো যে আজকে রাত্রের মধ্যেই ওই দামি ঘড়িটা সিন্ধুকে তুলে রাখবে। তুই ভোরবেলায় চুপি চুপি ঢুকে সিন্ধুক থেকে দামি ঘড়িটা চুরি করে আনবি। হবে না, সিন্ধুকের চাবি সবসময় ওর আঁচলে বাঁধা থাকে। ওরে শালা, এই বাড়ির সব কটা তালার 2 নম্বরই চাবি আমার কোমরের ঘুনসিতে বাঁধা আছে। ও নিয়ে তোকে ভাবতে হবে না। তুই শুধু বল যে ভীমকে ভালো মতন মদ খাইয়েছিস কিনা বল। ভালো মতন কি বলছেন দাদা? এর মধ্যে না সে গলা পর্যন্ত গিলে বসে আছে। আপনিও তো কিছু কম খাননি বড় বাবু। হ্যাঁ, তাই একটু খেয়েছি ভাই। আসলে পুলিশের চাকরিটা পাওয়ার পর থেকে না ওই ফকটে খাওয়াটা কেমন যেন আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তা যা বলেছ পরাশর, আমার তো মনে হয় তোমরা যদি বিনা পয়সায় বিষ পাও সেটাও হজম করতে পারবে। হ্যাঁ, তা পারবো, কারণ আমাদের পেটে গেলে ওই বিষটাও না বিরিয়ানির মতো নজম হয়ে যাবে। তাহলে আজ রাতে আর বিরিয়ানি খেও না, বিষ খেও। বিষ খাওয়ার আগে কাজের কথা শুনে যাও। শোনো, ভীম এখানে এলে আমি তাকে উত্তেজিত করব, মানে তাতাবো। আর তোমাদের যেমন বলে রেখেছি আমার তালে তালে তাল দিয়ে যাবে, ঠিক আছে? কিচ্ছু ভাববেন না দাদা, ওই ভীম আর সহদেবের মধ্যে না এমন একটা লড়াই বাঁধিয়ে দেবো জীবনে কেউ কারো মুখই দেখবে না। আর সেই লড়াই থেকেই উঠে আসবে অভিমন্যুর মৃত্যুবান। সেটা কি করে হবে মামা? হড়বড় করিস না, ভীমকে আসতে দে না। এসে গেছি দাদা। আয় ভাই আয়। এসে গেছি। বিরিয়ানির গন্ধ আমাকে বাইরে থেকে ভেতরে টেনে এনেছে। বাবা, তোকে তো এত দামি পোশাক পরতে কোনোদিন দেখিনি রে ভীম। এটা দাদা আমাকে কিনে দিয়েছে। হ্যাঁ, তার দয়াতেই তো আমি জাতে উঠেছি দাদা। দেখ ভীম, অভিমন্যু না চাইলে আমি তোকে আর দয়া টয়া করতে পারবো না। কেন অভিমন্যু কেন চাইবে না? সে তো আমাকে ভীষণ ভালোবাসে। বাস্ত, কিন্তু সহদেব এখন সেভাবে ওই কানে মন্ত্র দেওয়া শুরু করেছে, তাতে তোমার সর্বনের সাথে আর বেশি দেরি নেই। সহদেব অভিমন্যু কানে মন্ত্র দিচ্ছে? দুবেলায় এ বাড়িতে এসে তোমার নামে জানো তাই বলে যাচ্ছে। না, সহদেব আমার পাশের বাড়ির ছেলে, সেখানে আমার ক্ষতি করবে। সেটাই তো বুঝতে পারছি না ভীম। দাদা, আমার মনে হয় ওই সহদেব উত্তরাকে মনে মনে ভালোবাসে। এখন উত্তরা বাড়ির বউ হয়ে এসেছে, এখন এই ডুবে ডুবে জল খেলে কেউ টের পাবে না। আচ্ছা, সেই জন্যই সহদেব দিন রাত আমাদের বাড়িতেই পড়ে থাকে? হতে পারে দাদা। হ্যাঁ ভীম, হতে পারে মানে? হ্যাঁ, আমি যখন দোকানে থাকতাম তখন ও বেটা উত্তরাকে গান শেখানোর নাম করে না সারাদিন আমাদের বাড়িতেই পড়ে থাকতো। সেই জন্য তো চাই না যে তুই এই বাড়িতে আসিস,
ছি 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 ছি, অভি যদি কোনোদিন এসব কথা বুঝতে পারে তাহলে ওই উত্তরাকে আর গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না না দাদা, আপনি সহদেবকে বাড়িতে ঢুকতে দেবেন না। আরে তাই কি হয় নাকি? আমি এমএলএ মানুষ, আমি কি কাউকে বাড়িতে ঢুকতে নিষেধ করতে পারি? পারি না রে। এটা তোরা সহদেবের ব্যাপার, তোদের ব্যাপার, তোরা যেটা ভালো বুঝবি সেটা করবি। যা। তাই করব। আমি এবারে বড় কুটুম, আমি কিছুতেই ওকে এ বাড়িতে ঢুকতে এই দেব না। উৎসবের রাতে এ বাড়ির দরজা তো সবার কাছে খোলা আছে ভীমদা, তুমি আবার কাকে আটকাতে চাইছো? তোকে তোকে আমি কিছুতেই এ বাড়িতে ঢুকতে দেবো না। আমাকে ঢুকতে দেবে না? আজ বোধহয় একটু বেশি মদ খেয়ে ফেলেছো ভীমদা। বেশ করেছি। এ মদ কি তোর বাপের পয়সা খেয়েছি নাকি? হ্যাঁ? খবরদার ভীমদা, বাপ তুলে কথা বলবে না বলে দিচ্ছি। 100 বার বলবো, শালা সারা জীবন আমার বোনটার পেছনে ঘুরেছিস, এখন বিয়ের পরে তার সংসারটা ভাঙতে চাস? ছি 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 ছি, 5 জনের সামনে এমন নোংরা কথা বলতে তোমার লজ্জা করছে না? যাও যাও, বাইরে যাও। জানি জানি, আমাকে এবারে বাইরে পাঠিয়ে দিয়ে তুমি উত্তরার সঙ্গে স্নাই করতে যাও, তাই না? ভীমদা, ভুলে যেও না উত্তরা আমার ছোট বোনের মতো। আর সে আমার নিজের বোন, তোর জীবন নিয়ে সেনালি করতে পারবি না, শালা চরিত্রহীন লম্পট জানোয়ার কোথাকার। ভীমদা, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আর একটা ফালতু কথা বললে তোমাকে আমি মাতাল বলে মাফ করবো না। এই কি করবি রে, কি করবি? শালা শালা তুই লম্পট, তোর বাপ লম্পট, তোর 14 গোষ্ঠী লম্পট। শালা ভীমদা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। জানিস না? তোর গলা কেটে তোকে এখানেই শেষ। খবরদার সহদেব! তুই কোন সাহসে ভীমদার গায়ে হাত তুলছিস? জানিস না ভাই, ও আমার নামে কি বলেছে? কি বলেছে? বল, কি বলেছে? থাক থাক থাক, সেসব কথা তোর শোনা দরকার নেই। এই কথাই, যা ভীমকে নিয়ে ভেতরে যা, একটু বরফ টরফ লাগিয়ে দিস। যা যা যা। কি কাণ্ড, আজ বিজয় উৎসব বাড়িতে, আর এই 5 জনের সামনে ছি 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 ছি। এই পরশর, দাদা, তুমিও যাও, নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরে বাড়ি যাও। দেখো যেন এই সমস্ত কথা আবার 5 কান না হয়। যাও। এসব কথা কি চাপা থাকবে দাদা? ছি 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 ছি, এই ভদ্রলোকের বাড়িতে একই অসভ্যতা। ছি ছি সহদেব আজ ওই ভীমের গায়ে হাত তুলে না ভীষণ বাড়াবাড়ি করে ফেলেছে। ছি 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 ছি। ভীষণ বাড়াবাড়ি। কি হলো সহদেব? চুপ করে আছিস কেন? বল, কি বলেছে? না না অভি, সেসব কথা আমি তোকে কিছুতেই বলতে পারবো না। বলতে তোকে হবেই সহদেব। ভীমদা তোকে কি এমন কথা বলেছে যার জন্য তুই তার গায়ে হাত তুলেছিস? আহা, মাথা গরম করিস না, আমি বলছি শোন।